আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের সবারই মন খুবই খারাপ। আমাদের ফ্রন্টলাইন ফাইটার সহ আত্মীয় স্বজন যারা আছেন অনেকেই এই মুহূর্তে অসুস্থ, অনেকেই মারা গিয়েছেন, অনেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাদের সবার জন্য আমরা দোয়া করি এবং আমাদের দোয়া অব্যাহত রাখি। তো আমরা আমাদের ক্লাস শুরু করছি জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি এর ফার্মাকোকাইনেটিক্স। লাস্ট ক্লাসে আমরা ফার্মাকোকাইনেটিক্সের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার দ্যাট ইজ অ্যাবজর্পশন এ নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ক্লাস রিগার্ডিং দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ। দ্য ডিস্ট্রিবিউশন, যদি আমরা এই কথাটা ডিস্ট্রিবিউশন কথাটা যদি আমরা বাংলায় বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ কি বন্টন করা, তাই তো? তাহলে আমি বিতরণ বা বন্টন করব আমার কাছে যা আছে সেটা। তো আমার কাছে যখন, খুব সিম্পলি আগে জিনিসটা বুঝে নিতে হবে যে যেটা আছে আমার কাছে বা তোমার কাছে, সেই জিনিসটাকে আমি ডিস্ট্রিবিউট করব যখন, তখন এটা আমার কাছে থাকতে হবে অপটিমাম। এক্সেস যা আছে, আমি যদি স্যাচুরেটেড থাকি এবং আমার কাছে এক্সেস নাই, তাহলে আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না। আমার কাছে আছে, আমি আমার অপটিমাম প্রয়োজন আমার পূরণ হয়েছে, এখন আমি ডিস্ট্রিবিউট করব। খুবই সিম্পলি জিনিসটা ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ। তাহলে আমরা ফার্মাকোলজির ভাষায় এই ডিস্ট্রিবিউশনকে বলছি যে অল দ্য কনসিকুয়েন্সেস অফ ডেলিভারি অফ দ্য ড্রাগস টু দ্য টিস্যু। অন্য কথায় যদি আমরা বলি তাহলে ডিভাইডিং অ্যান্ড স্প্রেডিং অফ দ্য ড্রাগ টু দ্য টিস্যু। তাহলে যখন কিনা আমরা একটা ড্রাগ ট্যাবলেট ফর্মে যদি দেই, তাহলে এটা আমি অ্যাডমিনিস্টার করলাম ট্যাবলেট ফর্মে, তারপর এটা ডিসলিউশন, ডিসইন্টিগ্রেশন, ডিসলিউশন, এই ফর্মটা এটা আমি ওরালি দিচ্ছি, তাহলে এটা স্টমাকে গিয়ে ডিসইন্টিগ্রেট হবে, তারপরে ওখানে ফ্লুইডের সঙ্গে ওখানকার যে গ্যাস্ট্রিক জুস তার সঙ্গে মিক্সড হয়ে কি ডিসলিউশন একটা তৈরি করবে। দেন ইট ইজ তারপরে আমরা ফেজটা পড়েছিলাম অ্যাবজর্পশন। তাহলে এখন সার্কুলেশনে এসে অ্যাবজর্পশন, এখন এই অ্যাবজর্পশন থেকে আমরা কি বলছি যে এটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই ডিস্ট্রিবিউট হওয়াটার কোথায় যাবে? এটা যে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, তাই তো? তাহলে যেগুলো হাইলি ভাস্কুলার, হার্ট, ব্রেন, কিডনি, সেগুলোতে আগে যাবে, তারপরে লেস ভাস্কুলার গুলোতে যাবে। তাহলে এইভাবে বিভিন্ন এক্সট্রাসেলুলার অ্যাবজর্পশন দ্যাট ইজ within the circulation থেকে এটা এখন ডিস্ট্রিবিউট হচ্ছে ব্রেন, হার্ট, লাং, কিডনি, বোনস, তাই তো? এক্সট্রাসেলুলার। আচ্ছা, এইখানে তাহলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে ডিভাইডিং অ্যান্ড স্প্রেডিং, হ্যাঁ, দুটো কথা আমি লিখেছি ডিভাইডিং অ্যান্ড স্প্রেডিং অফ দ্য ড্রাগ টু দ্য টিস্যু। তাহলে এখন আমরা এই যে ডিভাইডিং অ্যান্ড স্প্রেডিং এই কথাগুলো বুঝতে গেলে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের বুঝতে হবে দ্যাট মডিফাই ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ। আমরা বলছি যে we are discussing about the distribution of the drug। আমরা বলছি যে ডিস্ট্রিবিউশন কথাটা যদি আমি বুঝতে চাই ড্রাগের ডিস্ট্রিবিউশন, তাহলে কি কি ফ্যাক্টর তাকে মডিফাই করে, সেই ফ্যাক্টরগুলো বুঝলে পরে আমি ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারব। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর তাকে মডিফাই করে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আমরা বোর্ডে লিখেছি। নাম্বার 1 ইজ দ্য ফিজিওকেমিক্যাল প্রপার্টি অফ দ্য ড্রাগ। ওই আগের মতো আগের ক্লাসে আমি যেমন বলেছি, এখানে দুটো শব্দ, কি একটা ফিজিক্যাল, একটা কেমিক্যাল, তাই তো? তাহলে ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ কিভাবে মডিফাই করে ডিস্ট্রিবিউশনকে? আমরা বলছি যে আগের ক্লাসে আমরা বলেছি যে সলিবিলিটি, দ্যাট ইজ এটা লিপিড সলিবল না ওয়াটার সলিবল। আচ্ছা, সলিবিলিটি লিপিড সলিবল না ওয়াটার সলিবল, তার মানে এটা ফ্যাট লাভিং আর ওয়াটার লাভিং, হ্যাঁ, এইটা একটা ফ্যাক্টর। সব ক্ষেত্রে কাইনেটিক্সের মোটামুটি সব ক্ষেত্রে এটা একটা বিশাল ফ্যাক্টর। যেমন সলিবল ড্রাগ, লিপিড সলিবল ড্রাগ যেগুলো, সেগুলো বোথ ইন্ট্রাসেলুলার অ্যান্ড এক্সট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন হয়, মেইনলি ইন্ট্রাসেলুলার অ্যান্ড ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। ওয়াটার সলিবল ড্রাগগুলোর এক্সট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন হয়। আবার যদি আমরা পোলার আর আয়োনাইজ ড্রাগ চিন্তা করি, তাহলে এটা কি পোলার ড্রাগ হচ্ছে লেস লিপিড সলিবল, that is more extracellular distribution. In case of non-polar or unionized drug, it is more lipid solubility than lipids, এটা হচ্ছে কি intracellular distribution কি ইয়ে
হবে, বেশি হবে, তাই তো, যারা কিনা নন পোলার বা লিপিড সলিবল। আর যদি মোনোভ্যালেন্ট, আমরা আগেও দেখেছিলাম সোডিয়াম পটাশিয়াম এরকম যদি মোনোভ্যালেন্ট আয়নাইজড ড্রাগ হয় তাহলে সেক্ষেত্রে ইন্ট্রাসেলুলার এবং ডিস্ট্রিবিউশনটা হবে। আচ্ছা, তারপরে আমরা কি বলছি, we are discussing about the physiochemical property of the drug, and size of the drug is another factor, size of the drug molecule. যদি এটা ক্রিস্টালয়েড হয় তাহলে তার ইন্ট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন হবে। we are discussing about the physiochemical property. যদি ক্রিস্টালয়েড হয় তাহলে এটার কি হবে বললাম, ইন্ট্রাসেলুলার ডিস্ট্রিবিউশন। if the drug is colloid then extracellular distribution. আচ্ছা, তাহলে আমরা এই ফিজিওকেমিক্যাল প্রপার্টির মধ্যে আপাতত এতটুকুই জানি। হ্যাঁ, আচ্ছা, এখন প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ, এটা আমি একটু স্টার মার্ক করেছি, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, মানে ফ্যাক্টরস মডিফাইং অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ, এখানে আমি প্লাজমা প্রোটিন বাইন্ডিংটাকে স্টার মার্ক করেছি। বোঝা যাচ্ছে কি না, একটু বড় করে করতাম তো। তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ আমরা তাহলে বুঝতেছি যে এটা আসলে ডিপেন্ড করে কি তার বাইন্ডিং ক্যাপাসিটি, তারপরে প্লাজমা প্রোটিন, কনসেন্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন, কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, এই সব কিছুর উপর ডিপেন্ড করে প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ। তাহলে আমরা বলছি যেগুলো হাই বাইন্ডিং ড্রাগ টু দ্য প্লাজমা প্রোটিন, যারা হাই বাইন্ডিং ড্রাগ তাদের ডিস্ট্রিবিউশন কম হবে, এরা বাউন্ড অবস্থায় থাকবে। আর যারা কিনা লো বাইন্ডিং ড্রাগ তাদের ডিস্ট্রিবিউশন বেশি হবে। আর যেগুলো ফ্রি ড্রাগ দ্যাট ইজ দ্য হাইয়েস্ট বাইন্ডিং, তাদের হবে হাইয়েস্ট বাইন্ডিং। আচ্ছা, তো এই গেল রিগার্ডিং দ্য। আচ্ছা, এখন আমি লিখেছি ওখানে একটু লাল কালি দিয়ে লেখার চেষ্টা করেছি যে অ্যাসিডিক ড্রাগগুলো বাইন্ড হয় অ্যালবুমিনের সাথে, এটা একটু সংক্ষিপ্ত কথা আর কি। আর বেসিক ড্রাগগুলো আলফা গ্লাইকোপ্রোটিন। তো এইভাবে আমি লেখার চেষ্টা করেছি। তো এখন অ্যাসিডিক বা নিউট্রাল ড্রাগ যেগুলো সেগুলো মোস্টলি বাইন্ড হয়, আমরা বলছি যে অ্যালবুমিন। প্লাজমা প্রোটিন যেগুলো আছে তার মধ্যে অ্যালবুমিনের সাথে অ্যাসিডিক অ্যান্ড নিউট্রাল ড্রাগগুলো বাইন্ড হবে। বেসিক ড্রাগগুলো মোস্টলি বাইন্ড উইথ লাইপোপ্রোটিন অ্যান্ড আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। তাহলে ওখানে আমি লিখেছি আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, আমি বললাম যেগুলো আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি যে বোঝার জন্য। তাহলে বেসিক ড্রাগ মোস্টলি বাইন্ড উইথ লাইপোপ্রোটিন অ্যান্ড আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। তারপরে আমরা কিছু বাইন্ডিং প্রোটিনের কথা জানি, তাই না, যেমন কর্টিসল বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ, এরকম থাইরয়েড বাইন্ডিং প্রোটিন, গ্লোবুলিন বাইন্ডিং প্রোটিন, এরকম আমরা জানি, তাই না। এগুলো আমরা নির্দিষ্ট চ্যাপ্টার পড়ার সময় পড়ি। কর্টিসল বাইন্ডিং প্রোটিন, তারপরে থাইরয়েড বাইন্ডিং প্রোটিন, তারপরে তো এইগুলো আসলে কি নির্দিষ্ট বাইন্ডিং প্রোটিনের সাথে সেই ড্রাগটা বাইন্ড হয়, তাই না। যেমন হরমোন স্টেরয়েড, কর্টিসল, ইট বাইন্ড উইথ দিস প্রোটিন থাইরয়েড, হ্যাঁ। তাহলে এই গ্লোবুলিনের সাথে এই হরমোনগুলো বাইন্ড করে। আয়রন যেমন কার সাথে বাইন্ড করে, আরেকটা গ্লোবুলিন, তার মানে কি, তার নাম হলো ট্রান্সফারিন, আয়রন। কপার বাইন্ড করে আরেকটা গ্লোবুলিনের সাথে, সেটা হলো সেলুলোপ্লাজমিন। তো এখন এই যে বন্ড বিটুইন দ্য ড্রাগ অ্যান্ড প্লাজমা প্রোটিন, এই যে প্লাজমা প্রোটিনের সাথে সে বাইন্ড করবে, we are discussing about the plasma protein binding of the drug. আমরা বলছি এই যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে, তাহলে আমরা বলছি যে যারা বেশি বাইন্ড করে তারা কি কাজ করে কম, যারা কিনা ফ্রি তারা হলো অ্যাক্টিভ। তাহলে প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থা নাই, তার মানে খুব সহজভাবে বলি যেটা একটা খেলায় যে যারা খেলছে মাঠে তারা কি অ্যাক্টিভ, ফ্রি। আর যারা রিজার্ভ আছে, প্লাজমা প্রোটিনের এখানে আমি ছোট করে লিখেছি রিজার্ভার, তাহলে প্লাজমা প্রোটিন ইজ দ্য রিজার্ভার অফ দ্য ড্রাগ, তাই তো। আচ্ছা, তাহলে এখন রিজার্ভ লিস্টে যারা আছে, যারা রিজার্ভার, তারা কি ওই দর্শক গ্যালারিতে একটা করে চেয়ার অকুপাই করে বসে আছে। যখন কিনা এই অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ প্লেয়ার যখন এক্সস্টেড, অ্যাক্টিভ ড্রাগ যখন মেটাবোলাইজড হয়ে এক্সট্রেটেড হয়ে গেল, তখন ওই রিজার্ভ লিস্ট থেকে যেটা পুল আছে আমার, সেখান থেকে আস্তে করে আরেকজন চলে আসবে। তাহলে তার সাথে যে প্লাজমা প্রোটিন, অর্থাৎ দর্শক গ্যালারিতে যে প্লেয়ারটা বসে আছে বা প্লেয়ারদের যে রেস্টরুম, সেখানে যে রিজার্ভ প্লেয়ার আছে, সেখানে যে আছে তার সাথে যদি আমি চেয়ারের বাইন্ডিংটা চিন্তা করি, তাহলে কেমন সেটা উইক হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড, হ্যাঁ। আচ্ছা, যদি কোভালেন্ট বন্ড হতো তাহলে প্লাজমা প্রোটিনের সাথে সেটা ডিসোসিয়েট করতে পারতো না প্লাজমা প্রোটিন থেকে, তাই তো। তাহলে প্লাজমা প্রোটিন যেটা কিনা রিজার্ভ হয়, সেটার সাথে উইক বন্ড দিয়ে ড্রাগ বাউন্ড অবস্থায় থাকে, দ্যাট ইজ দ্য রিজার্ভ ড্রাগ। আচ্ছা, এখন এই যে রিজার্ভ
প্রিজার্ভার হিসেবে প্লাজমা প্রোটিন ড্রাগকে ধরে রাখে, একটা ম্যাক্রো মলিকিউল ফর্ম করে রাখে, তাহলে আস্তে করে ড্রাগটাকে তখন ছেড়ে দিবে, মেক ইট ফ্রি। হ্যাঁ, তাহলে প্লাজমা আলাদা হয়ে গেল, প্লাজমা প্রোটিন আলাদা হয়ে গেল, এবং বাইন্ডিং ড্রাগটা তখন আর বাউন্ড থাকলো না, ফ্রি হয়ে গেল। দ্যাট ড্রাগস বিকাম অ্যাক্টিভ ড্রাগ। হ্যাঁ, তখন আমি অ্যাক্টিভ ফর্মটাকে পাচ্ছি। তাহলে এখানে বাইন্ডিংটা ডিপেন্ড করে কার কার উপরে বলছি, একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য প্লাজমা প্রোটিন, কি পরিমাণ আছে, কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, অ্যান্ড দ্য বাইন্ডিং ক্যাপাসিটি। তাহলে তিনটা কথা বললাম। তাহলে প্রথমে যদি আমি বাইন্ডিং ক্যাপাসিটিটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে বাইন্ডিং ক্যাপাসিটি যেটা থাকে প্লাজমা প্রোটিনের, দ্যাট ইজ নট আনলিমিটেড। এটা যখন কিনা স্যাচুরেটেড হয়ে যায়, হ্যাঁ, আমরা বলছি যে ইট ইজ নট unlimited. When it is saturated, the dense drugs remain in free forms. That is, free form of the drug produces the action, because free form is the active form. The free form of the drug produces the action, metabolized and excreted. Then the drug is released from the plasma protein. Thus, there is an equilibrium between the binding form and free form of the drug. যেমন হাই বাইন্ডিং প্লাজমা প্রোটিনের সাথে হাই বাইন্ডিং হচ্ছে কি ডিজিটালিস, হ্যাঁ, তারপরে মডারেট বাইন্ডিং হলো ডিগক্সিন, তারপরে হলো তোমার মানে ডিজিটাল কার্ডিয়াক গ্লাইকোসাইডের কথা যদি বলি, তাহলে হাই বাইন্ডিং হলো ডিজিটক্সিন, তারপরে হলো ডিগক্সিন হলো মডারেট বাইন্ডিং, আর লিস্ট বাইন্ডিং ইজ দ্য ওয়াবেইন। তাহলে যেটা কিনা লিস্ট বাইন্ডিং তাকেই আমরা কি বলছি, দ্যাট ইজ দ্য ফ্রি ফর্ম। তাহলে ইমার্জেন্সি কন্ডিশনে আমি লিস্ট বাইন্ডিংটাকে চয়েস করবো। এমার্জেন্সি কন্ডিশনে আমার অ্যাক্টিভকে দরকার, যেটা কিনা বাউন্ড অবস্থায় থাকবে গিয়ে প্লাজমা প্রোটিনের সাথে, তাকে আমার দরকার নেই। তাহলে কার্ডিয়াক গ্লাইকোসাইডকে যদি আমি চিন্তা করি, তাহলে কার্ডিয়াক গ্লাইকোসাইডের মধ্যে যেটা কিনা হাই বাইন্ডিং, মডারেট বাইন্ডিং, লিস্ট বাইন্ডিং, যে কিনা আমার কাজ করবে অ্যাক্টিভ, যে ফ্রি থাকবে, তাকেই আমি কখন ইউজ করবো, ইমার্জেন্সিতে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে হাই বাইন্ডিং ড্রাগ, একটা হাই বাইন্ডিং ড্রাগ যার বাইন্ডিং ক্ষমতা বেশি, সে কি করে, আরেকটাকে সরিয়ে দেয়, খুব স্বাভাবিক। যার ক্ষমতা বেশি সে কি সবল কি করে, দুর্বলকে ডিসপ্লেস করে। তাহলে যার বাইন্ডিং বেশি, অ্যাসপিরিন, ওয়ারফারিন, হ্যাঁ, তাহলে এই দুজনের মধ্যে যখন কম্পিটিশন হবে একটা বাইন্ডিং সাইট নিয়ে, আমি আসলে এঁকেছি, বোঝা যাচ্ছে না, নিচে এঁকেছি একটা ড্রাগ 1 ড্রাগ 2 করে, এটা মনে হয় আসে নাই, ভিজুয়ালাইজ করতে পারিনি আমি। যাই হোক, আমি বলছি যে ড্রাগ 1 ড্রাগ 2 দুটো ড্রাগ তার জন্য একটা বাইন্ডিং সাইটের জন্য কম্পিটিশন করবে, প্লাজমা প্রোটিনের একটা বাইন্ডিং সাইট নিয়ে তাদের কম্পিটিশন। তাহলে কে কাকে সরাবে, যার ক্ষমতা বেশি সে প্লাজমা প্রোটিন থেকে তাকে ডিসপ্লেস করে দিবে। তাহলে এই যে ড্রাগের ডিস্ট্রিবিউশন লেভেলের ড্রাগের ইন্টারাকশন, এটা অনেক সময় ভাইভাতে ধরা হয়, অস্পিতে এই কোয়েশ্চেন আসে, হ্যাঁ, এবং এমসিকিউতে আমরা দিয়ে থাকি। তো এরকম কোয়েশ্চেনগুলো একটু পড়ে নিলে ভালো। ওয়ারফারিনের সাথে অ্যাসপিরিন দেওয়া হলে কে কাকে ডিসপ্লেস করবে। তো অ্যাসপিরিন যেটা কিনা যখন অ্যাসপিরিন যখন ওয়ারফারিনকে সরিয়ে দিবে, অ্যাসপিরিনের ক্ষমতা বেশি, সে স্বাভাবিকভাবে কাকে সরাবে, ওয়ারফারিনকে। তাহলে ফ্রি ওয়ারফারিন হয়ে যাবে ব্লাডে যদি ফ্রি ওয়ারফারিন হয়ে যায়, তাহলে কি হবে, আউটকামটা কি, দ্যাট এনহ্যান্স দ্য অ্যান্টিকোয়াগুলেশন, দ্যাট ইজ কি হবে, তখন বেশি বেশি হেমোরেজ, ব্লিডিং। হ্যাঁ, সেরকম যদি আমি কুইনিডিন দেই অ্যালং উইথ ডিগক্সিন, তাহলে কি হবে, কুইনিডিন ডিসপ্লেস ডিগক্সিন ফ্রি হয়ে কি করবে, ডিগক্সিন টক্সিসিটি। আমরা যখন কার্ডিয়াক গ্লাইকোসাইড পড়বো তখন আমরা ডিগক্সিন টক্সিসিটি কি সেটা জানবো। লাইক দিস টলবুটামাইড আর অ্যাসপিরিন যদি দেওয়া হয়, টলবুটামাইড দ্যাট ইজ দ্য ওরাল অ্যান্টিডায়াবেটিক এজেন্টস, তাহলে অ্যাসপিরিন ওই টলবুটামাইডকে সরিয়ে দিবে, ফ্রি টলবুটামাইড ইন দ্য ব্লাড, হ্যাঁ, দ্যাট প্রডিউসেস হাইপোগ্লাইসিমিয়া, দেন হাইপোগ্লাইসিমিক শকে চলে যেতে পারে পেশেন্ট। তারপরে যেমন ধরো বিলিরুবিন আর সালফোনামাইড, এতে যদি ড্রাগ ইন্টারাকশন হয় অ্যাট দ্য লেভেল অফ ডিস্ট্রিবিউশন, তাহলে সালফোনামাইড বিলিরুবিনকে ডিসপ্লেস করে ফ্রি বিলিরুবিন বাড়িয়ে দিবে। সেই ফ্রি বিলিরুবিন কি করবে, বেসাল গ্যাংলিয়াকে ক্রস করে গিয়ে কি ডিপোজিটেড হবে অ্যান্ড প্রডিউসেস কার্নিকটেরাস। আচ্ছা, সেরকম সোডিয়াম ভ্যালপ্রোয়েটের সাথে যদি ফিনাইটোইন দেয়, দুটাই হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, তাহলে একটা আরেকটাকে, এক ভাই আরেক ভাইকে সরিয়ে দিবে। দুটোই একই কাজে ইউজ হয়, কিন্তু যখনই আমি দুটো একসাথে ইউজ করব তখন কি হবে, সোডিয়াম ভ্যালপ্রোয়েটের ক্ষমতা বেশি, সে দুর্বল ভাইকে সরিয়ে দিবে, দ্যাট ইজ দ্য ফিনাইটোইনকে সে সরিয়ে দিল, ফ্রি করে দিল প্লাজমা প্রোটিন বাইন্ডিং থেকে, তাহলে কি হবে, ফিনাইটোইনের টক্সিসিটি। আচ্ছা, তাহলে আমরা বলছি যে কি একটা অ্যাক্টিভ ফর্ম আর একটা বাউন্ড ফর্ম। হ্যাঁ, তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগে আমরা দুটো কথা বললাম, কি একটা হলো অ্যাক্টিভ আর একটা বাউন্ড। তো অনেক সময় আমরা এগুলো জিজ্ঞেস করি
অ্যাক্টিভ ড্রাগ, বাউন্ড ড্রাগ বলতে তুমি কি বুঝো, কোনটা কি ইম্পর্টেন্স। তাহলে অ্যাক্টিভ ড্রাগ দ্যাট ইজ দ্য কি বলছি আমরা ফ্রি ড্রাগ, ফ্রি ফর্ম অফ দ্য ড্রাগ। যদি অ্যাক্টিভ আমি বুঝি তখনই আমার বুঝতে হবে এই ড্রাগটা কি ফ্রি, এ বাউন্ড নাই কার সাথে, প্লাজমা প্রোটিনের সাথে। তাহলে ফ্রি ড্রাগ এটা। তাহলে এই ফ্রি ড্রাগটা এটা কি করবে এখন, তার ক্যান প্রডিউস দ্য ফিজিওলজিক্যাল ইফেক্ট, ক্যান বি মেটাবোলাইজড, ক্যান বি এক্সট্রেটেড। হ্যাঁ, তাহলে ফ্রি ফর্মটার অ্যাডভান্টেজ কি, ইট ক্যান প্রডিউস দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, র্যাপিড অ্যাকশন। তাহলে র্যাপিড অ্যাকশন, সো ইট ক্যান বি ইউজড ইন ইমার্জেন্সি কন্ডিশন and undergo metabolism and excretion, so cannot accumulate in the body resulting in less side effect. তাহলে যখনই একটা ড্রাগ বডিতে অ্যাকুমুলেট হয়ে থাকবে তাহলে সেটা কি অ্যাডভার্স ইফেক্ট বেশি তৈরি করবে। তাহলে ফ্রি ফর্মের অ্যাডভান্টেজ কি, যে এটা মেটাবোলাইজড এন্ড এক্সট্রেটেড হয়ে যাবে, সো এটা অ্যাকুমুলেট হবে না বডিতে, হ্যাঁ সাইড ইফেক্ট তার কম হবে, টক্সিসিটি কম প্রডিউস করবে, তাই তো। এখন এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন যেটা ফ্রি সেটা কি বেশিক্ষণ থাকবে না, দ্রুত কি এটা মেটাবোলাইজড হয়ে যাবে, তার কাজ করার পরে মেটাবোলাইজড হয়ে এক্সট্রেশন হয়ে যাবে বডি থেকে। তাহলে এটাকে ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ মোর ইন কেস অফ ফ্রি ড্রাগ, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ড্রাগ, অ্যান্ড বায়োলজিক্যাল হাফ লাইফ ইজ লেস। হ্যাঁ, তাহলে অ্যাকশন ইজ শর্ট ডিউরেশন অফ অ্যাকশন পাবো। তাহলে সাস্টেইনড অ্যাকশনের জন্য আমি পাচ্ছি না কাকে, ফ্রি ড্রাগকে। আমরা বলছি যে we are discussing about the plasma protein binding of the drug. আমরা বললাম যে এগুলো কিসের উপর ডিপেন্ড করে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং ডিপেন্ড করে প্লাজমা প্রোটিনের যে কনসেন্ট্রেশন, তার উপরে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ তার উপরে, এবং বাইন্ডিং ক্যাপাসিটি। আমরা বলছি যে বাইন্ডিং ক্যাপাসিটিটা আনলিমিটেড না, যখন স্যাচুরেটেড তখনই কি করবে, স্যাচুরেটেড যখনই হয়ে যাবে এটা প্লাজমা প্রোটিন বাইন্ডিং, তখন রেস্ট অফ দ্য ড্রাগ যেগুলো ফ্রি ফর্মে ছিল এরা কাজ করার পরে তখন এই রিজার্ভ যারা ছিল রিজার্ভার হিসেবে প্লাজমা প্রোটিনে তার আস্তে আস্তে রিলিজ হয়ে কাজ করবে। আচ্ছা, তার মানে এখন আমরা ফ্রি ড্রাগ মানে বুঝছি কি অ্যাক্টিভ ড্রাগ, তাই তো। আচ্ছা, এখন বাইন্ডিং যেটা বাউন্ড ড্রাগ লিখেছি, তাহলে বাউন্ড ড্রাগ মানে কি আমরা বুঝছি ইনঅ্যাক্টিভ ফর্ম, স্টোরেজ ফর্ম, ইট প্রডিউসেস ডিলেড অ্যাকশন। তাহলে এই যে এতগুলো কথা বললাম ইনঅ্যাক্টিভ ড্রাগ, আমরা বলছি যে এটা হলো ইনঅ্যাক্টিভ, স্টোরেজ অ্যান্ড ডিলেড অ্যাকশন, নট সুইটেবল ফর ইমার্জেন্সি কন্ডিশন। তাহলে এটা কখন সুইটেবল, সুইটেবল ফর ক্রনিক কেসেস, প্রোফাইলেকটিক ইউজের জন্য এই ড্রাগটা সুইটেবল, এবং ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ লেস, হ্যাঁ প্রলং। আর যদি এটা টক্সিক ইফেক্ট প্রডিউস করতে শুরু করে তাহলে কি হবে, প্রলং টক্সিক অ্যাকশন। আচ্ছা, এইগুলো তার কি বাউন্ড ফর্ম ড্রাগ হিসেবে আমরা বলতে পারি। তাহলে আমরা যদি অ্যাডভান্টেজ চিন্তা করি, we are discussing about the advantage and disadvantage of the bound drug. তাহলে অ্যাডভান্টেজ যদি বলি তাহলে আমি কি বলবো, এটা সাস্টেইনড অ্যাকশন প্রডিউস করতে পারে, ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ লেস ইন কেস অফ বাউন্ড ড্রাগ। আবার অ্যাকশন মানে এরা কি টেম্পোরারি পুল or টেম্পোরারি ডিপোর্ট হিসেবে ড্রাগের কাজ করে, এই বাউন্ড ফর্ম অ্যাক্টস অ্যাজ এ টেম্পোরারি ডিপোর্ট অফ দ্য ড্রাগ। তো ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ এটা মাইল্ড আর স্লো অ্যাক্টিভ, তারপরে এদের হচ্ছে টক্সিক, যে টক্সিক যদি হয়ে থাকে ড্রাগটা, দিস টক্সিসিটি প্রডিউসেস দ্য প্রলং টক্সিসিটি, মানে টক্সিক ড্রাগ প্রডিউসেস প্রলং টক্সিসিটি, হ্যাঁ, and cannot be used in emergency condition, and drug interaction may occur at distribution level. Usually bound drug গুলো drug interaction আমরা বেশি পাই at the level of the distribution. আমরা অন্য ক্লাসে আলোচনা করব ড্রাগ ইন্টারাকশন একটা ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক এর একটা ইম্পর্টেন্ট, নট অনলি ফার্মাকোকাইনেটিক্স, ড্রাগ ইন্টারাকশন রিগার্ডিং দ্য জেনারেল প্রিন্সিপলস অফ ফার্মাকোলজি and drug interaction at the pharmacokinetic level as well as at the ফার্মাকোডাইনামিক লেভেল। এগুলো আমরা জিজ্ঞেস করি অনেক সময় পড়াতে বা রিটেনে আসে যে রাইট ডাউন দ্য ড্রাগ ইন্টারাকশন এট দ্য ফার্মাকোকাইনেটিক লেভেল। তাহলে আমি ফার্মাকোকাইনেটিক লেভেলে যত লেভেলে আমি ড্রাগ ইন্টারাকশন পেয়েছি, যে ইনক্লুডিং দ্য ফার্মাসিউটিক্যাল দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন লেভেল, তাহলে সেখানে থেকে শুরু করে আমি সবকিছুই যদি আমি বলতে চাই অ্যাবজর্পশন লেভেলে কি, তারপরে আউটসাইড দ্য বডি কি, সেটাও অনেক সময় জিজ্ঞেস করা হয়, ড্রাগের ইন্টারাকশন আউটসাইড দ্য বডি বিফোর অ্যাপ্লাইং দ্য ড্রাগ। তারপর অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আমরা অ্যাবজর্পশন লেভেলে আমরা ড্রাগের ইন্টারাকশন পেয়েছি, গত ক্লাসে আমরা আলোচনা করেছি, হ্যাঁ।
ক্যালসিয়াম চিলেশন হয়, অনেক অনেক ড্রাগে বলেছি। এরকম অ্যাট দ্য লেভেল অফ দ্য ডিস্ট্রিবিউশন আমরা ড্রাগের কিছু ইন্টারাকশন পাবো। অ্যাট দ্য লেভেল অফ দ্য মেটাবলিজম, দ্যাট ইজ বায়োট্রান্সফরমেশন লেভেলে, তারপরে এক্সক্রিয়েশন লেভেলে ড্রাগের ইন্টারাকশন এরকম পাবো। এরকম যখন আমরা ফার্মাকোকাইনেটিক পড়ছি, যখন আমরা ফার্মাকোডিনামিক পড়বো, ফার্মাকোডিনামিক মিন্স কি বলেছি, হোয়াট ড্রাগ ডাজ টু দ্য বডি। তাহলে ফার্মাকোকাইনেটিক হলো হোয়াট বডি ডু টু দ্য ড্রাগ। আচ্ছা, তাহলে এখন আমি একটা বডিতে একটা ড্রাগ দিলাম, অ্যাডমিনিস্ট্রেট করলাম, এর রেসপন্সে বডি কি রিঅ্যাকশন দেখাচ্ছে সেটা আমরা আলোচনা করছি ফার্মাকোকাইনেটিকে, অ্যাবজর্পশন লেভেলে, ডিস্ট্রিবিউশন লেভেলে, তারপরে আমরা পরের ক্লাসে মেটাবলিজম, দেন এক্সক্রিয়েশন, এগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা বলছি যে ডিসঅ্যাডভান্টেজ অফ বাউন্ড ড্রাগ আমরা বললাম। এখন এই যে বলেছিলাম কনসেন্ট্রেশন অফ প্লাজমা প্রোটিন এর উপরে ডিপেন্ড করবে, ড্রাগের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে কি প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ দ্য ড্রাগ। তাহলে যে প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে, নর্মাল তোমার বডি ফিজিওলজি অনুযায়ী প্লাজমা প্রোটিন যা থাকার কথা তার চেয়ে কিছু কিছু কন্ডিশন আছে, যখন বেড়ে যায় প্লাজমা প্রোটিন তখন তো বাইন্ডিং ক্যাপাসিটি বেড়ে গেল ড্রাগের, তাই না? তাহলে প্লাজমা প্রোটিন যখনই বেড়ে যাবে তার মানে ড্রাগ বাউন্ড অবস্থা বেশি থাকবে। কোন কন্ডিশন সেগুলো? যখন প্রেগনেন্সি, যখন ইনফেকশন, তখন ড্রাগের হাফ লাইফ আমরা বেশি পাচ্ছি, কারণ প্লাজমা হাফ লাইফ বেশি পাচ্ছি। তারপরে যেমন কোনো কোনো কন্ডিশন থাকে যেমন হাইপোপ্রোটিনেমিয়া তৈরি করে, যেমন লিভার ডিজিজ, হ্যাঁ, ডিসিনথেসিস অফ প্লাজমা প্রোটিন, কিডনি ডিজিজ যদি হয়ে থাকে ডিউ টু এক্সক্রিয়েশন অফ প্রোটিন, হ্যাঁ, তারপরে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যদি হয়, হ্যাঁ, তাহলে সে সমস্ত ক্ষেত্রে প্লাজমা হাফ লাইফ কমে যাবে। আচ্ছা, we are discussing about the factors modifying drug distribution. We have discussed the physiochemical property of the drug, then plasma protein binding of the drug. আচ্ছা, তারপরে আসো third, that is the cellular binding of the drug. Cellular binding, that is certain drugs have special affinity for certain tissue and they exist in highest concentration compared to plasma. This phenomenon is called cellular reservoir. কি বললাম? Cellular reservoir of the drug. And the tissue are called selective reservoir. তাহলে এখানে দুটো কথা বলেছি, একটা হলো cellular reservoir আর একটা বলেছি selective reservoir। তাহলে এইখানে যেমন প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর এখানে আমি রিজার্ভার কথাটা ব্র্যাকেটে লিখেছি, যে প্লাজমা প্রোটিন ইজ দ্য রিজার্ভার অফ দ্য ড্রাগ। সেলুলার বাইন্ডিং এর ক্ষেত্রে আমি দুটো কথা বললাম। একটা বলছি কি যে সেলুলার রিজার্ভার অফ দ্য ড্রাগ, আর একটা বলছি যে সিলেক্টিভ রিজার্ভার। আমরা কি কথাটা বললাম যে কিছু কিছু ড্রাগের স্পেশাল অ্যাফিনিটি থাকে, স্পেশাল কিছু সার্টেন টিস্যুর প্রতি স্পেশাল অ্যাফিনিটি থাকে, and they exist in highest concentration compared to plasma. This phenomenon is called cellular reservoir of the drug. আর ওই টিস্যুটাকে কি বলছি? The tissues are called the selective reservoir. হ্যাঁ, তাহলে কেন এই ধরনের অ্যাফিনিটিটা কেন দেখা যায় যে স্পেশাল ড্রাগের স্পেশাল অ্যাফিনিটি থাকে টুয়ার্ডস দ্য টিস্যু? কারণ এখানে কিছু নিউক্লিওপ্রোটিন থাকে, ডিউ টু প্রেজেন্স অফ নিউক্লিওপ্রোটিন in that tissue, it shows the selective reservoir or selective affinity of that drug. যেমন আয়োডিনের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের প্রতি এর আমরা অ্যাফিনিটি দেখি, হ্যাঁ। ক্লোরোকুইন যেমন মেলানিন কন্টেনিং টিস্যু রেটিনাতে ডিপোজিটেড হয়, এরকম, হ্যাঁ। তারপরে ইফিড্রিন আইরিসে যায়, তারপর টেট্রাসাইক্লিন হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং টিস্যু, দ্যাট ইজ বোনস অ্যান্ড টিথে ডিপোজিটেড হয়, থায়োপেন্টাল সোডিয়াম অ্যাডিপোজ টিস্যুতে, তারপর হেভি মেটাল যেমন আর্সেনিক হেয়ার এবং নেইলে ডিপোজিটেড হয়, ক্লোরোপ্রোমাজিন ইন দ্য ব্রেন, তারপরে ডিগক্সিন ইন দ্য হার্ট। তাহলে আমরা বলছি যে সেলুলার বাইন্ডিং অফ দ্য ড্রাগে দুটো কথা বললাম, একটা হলো সেলুলার রিজার্ভার, একটা বললাম সিলেক্টিভ রিজার্ভার। Certain drugs have special affinity for certain tissue and they exist the highest concentration compared to plasma. This phenomenon is called cellular reservoir of the drug and the tissues are called the selective reservoir. Example বললাম কি আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডে, ক্লোরোকুইন মেলানিন কন্টেনিং টিস্যু দ্যাট ইজ রেটিনাতে, ইফিড্রিন আইরিসে, হ্যাঁ, টেট্রাসাইক্লিন হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং টিস্যু যেমন বোনস এবং টিথ, থায়োপেন্টাল সোডিয়াম অ্যাডিপোজ টিস্যুতে, হেভি মেটালগুলো যেগুলো আছে যেমন আর্সেনিক হেয়ারস এবং নেলস, তারপরে কি বললাম ক্লোরোপ্রোমাজিন ব্রেনে, তারপর ডিগক্সিন হার্টে, এরকম আর কি সিলেক্টিভিটি থাকে ড্রাগের। আচ্ছা,
এখন তারপরে আমাদের কি লিখেছি ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার, তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ অ্যানাদার ফ্যাক্টর দ্যাট মডিফাই দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ড্রাগ। তাহলে আমার ড্রাগকে যদি ডিস্ট্রিবিউট করতে যাই আমি, তাহলে প্রপার ডিস্ট্রিবিউশন যদি করতে চাই তাহলে কিছু কিছু ফ্যাক্টর একে মডিফাই করে দিবে। আমি চাচ্ছি সে সমস্ত টিস্যুতে ইকুয়ালি যাক, কিন্তু ইকুয়াল যাচ্ছে না, কারণ এই সমস্ত কিছু ফ্যাক্টরের কারণে। তাহলে ফোর্থ ফ্যাক্টর ইজ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। আমি যখনই পৌঁছাতে যাব, আমি যখনই ডেলিভার করতে যাব অফ দ্য ড্রাগ টু দ্য টিস্যু, তখন কিছু বাধা আসছে দ্যাট মডিফাই, যে আমি এই পরিমাণ ড্রাগ ওই টিস্যুতে পৌঁছাক সেটা পারছি না। তার মধ্যে আরেকটা বাধা হলো কি ব্লাড ব্রেন ব্যারিয়ার। তাহলে এখানে আমি ছবি আঁকার চেষ্টা করেছি বেসমেন্ট মেমব্রেন। দেখো এটা হলো, আমরা যদি এই চিন্তা করি কি এন্ডোথেলিয়াল সেল লাইনিং অফ লিভার, এটা যদি লিভার আর এটা যদি ব্রেন চিন্তা করি, তাহলে এই যে এন্ডোথেলিয়াল লাইনিং গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট দ্যাট ইজ কি বেস, বেসমেন্টের নিচে আছে। তারপরে এই যে এখানে দেখো যে এন্ডোথেলিয়ালের মাঝখানে, এন্ডোথেলিয়াল লাইনিং এর মাঝখানে যে স্লিট জাংশন থাকে, হ্যাঁ, তাহলে এই যে এন্ডোথেলিয়াল সেল লাইনিং এর মাধ্যমে যে স্লিট জাংশন থাকার জন্য ড্রাগ ইজিলি কি এটা ঢুকতে পারবে, বের হতে পারবে, হ্যাঁ। আচ্ছা, এরকম ব্রেইনের মধ্যে আমরা যদি এন্ডোথেলিয়াল লাইনিং গুলো দেখি, তাহলে দেখবো যে টাইট জাংশন আছে এর এইখানে ক্যাপিলারির মধ্যে ব্লাড এবং ব্রেন, ব্লাড থেকে ব্রেইনের যে ব্যারিয়ারটা, সেখানে আমরা বলছি যে এন্ডোথেলিয়াল লাইনিং এ কি আছে, এরকম স্লিট নাই, এতে টাইট জাংশন দিয়ে ব্যারিয়ার তৈরি করা আছে। আচ্ছা, তাহলে এই যে ব্যারিয়ারের জন্য, ব্লাড ব্রেন ব্যারিয়ারে যেটা টাইট জাংশন বিটুইন দ্য এন্ডোথেলিয়াম এন্ড দ্য ব্লাড ভেসেলস, হ্যাঁ, তারপরে তার বেসমেন্ট মেমব্রেন, দেন পারামিটার, দেন ফুট প্লেটস অফ অ্যাস্ট্রোসাইটস, হ্যাঁ, অ্যান্ড এনজাইম কিছু থাকে সিএসএফ এ, এবং করড প্লেক্সাস, যেটা কিনা কিছু ঢুকলে সাথে সাথে কি পাম্প আউট করে দেবে। এখানে কিছু যদি এত কিছু ব্যারিয়ারের পরেও এই যে টাইট জাংশন, অ্যাস্ট্রোসাইট, ফুট প্লেট অফ অ্যাস্ট্রোসাইট, দেন কি আরো অনেক রকম ব্যারিয়ার করে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করা আছে, তারপরেও যদি কিছু ঢুকে যায়, তাহলে কি কে পাম্প আউট করে দেওয়ার জন্য সেখানে কি মেকানিজম বসানো আছে, সৃষ্টিকর্তা সেখানেও বসিয়ে দিয়েছেন কাকে, করড প্লেক্সাস, দ্যাট পাম্পস আউট দ্য ড্রাগ to enter into the brain. এই জন্যই only highly lipid soluble drug enter into the brain. blood brain barrier তাহলে তারাই ক্রস করতে পারবে যারা কিনা highly lipid soluble. water soluble drugs cannot penetrate it. যদি পেনিট্রেট করে ফেলে তাহলে পাম্প আউট কাট দিয়ে হবে, করড প্লেক্সাস। বাট ইন কেস অফ মেনিনজাইটিস, এই ড্রাগ কি করে এখানে ঢুকে যায়। in case of inflammation, that is এই যে ব্লাড ব্রেইনের যে ব্যারিয়ারের যে ইনফ্লামেশন, মেনিনজাইটিসের যে ইনফ্লামেশন, মেনিনজাইটিসের ক্ষেত্রে তখন এই ব্যারিয়ারটা, এই যে টাইট জাংশন, এই যে ফুট প্লেট অফ অ্যাস্ট্রোসাইট, এই রকমটা কি হয়, এর অ্যানাটমিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার জন্য তখন কি করে ওখানে ড্রাগ ঢুকে যায়। ওয়াটার সলিউবল ড্রাগ ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। আচ্ছা, তারপরে আমরা বলছি যে blood placental barrier, another important factor for distribution of the drug, that is the blood placental barrier. তাহলে blood placental barrier নিয়ে আমরা অডিট কেন, আমরা কাকে সেভ করতে চাই, প্রেগন্যান্সি, সরি এটা 5 নম্বর ফ্যাক্টর, blood placental barrier। আমরা বলছি যে placental barrier ক্রস করার জন্য ড্রাগ যদি এর কত ডালটনের হতে হয়, 600 ডালটন, তাই তো। আচ্ছা, মলিকুলার সাইজটা, এখন আমরা বলছি যে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস না করে এইরকম আমি চাই। আচ্ছা, প্লাসেন্টাল ব্যারিয়ার যদি ক্রস করে যায় তাহলে পরে ফিটাসে অ্যাডভার্স ইফেক্ট তৈরি করতে পারে। ড্রাগটা যদি ফিটোটক্সিক নাও হয়ে থাকে, যদি আমি এক্সেস ডোজে দেই, এক্সেস ডোজ যদি প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যায়, দ্যাট মে প্রোডিউস দ্য হার্মফুল ইফেক্ট টু দ্য ফিটাস। আচ্ছা, এই জন্য blood placental barrier is another important factor regarding the modifying factors of the distribution of the drug. আচ্ছা, তো এখন placental factor, blood placental barrier এর ক্ষেত্রে আমরা বলছি যে only the lipid soluble drug, একই কথা, lipid soluble drug যেমন blood brain barrier ক্রস করতে পারে, সেরকম blood placental barrier ও ক্রস করতে পারে lipid soluble drug। এবং water soluble drug যাদের molecular weight less than 600 ডালটন, আমরা বলতেছি যে all the lipid soluble drug, it also
ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে কারা? লিপিড সলিউবল ড্রাগ। ওয়াটার সলিউবল ড্রাগ কখন ক্রস করেছিল ব্লাড ব্রেন ব্যারিয়ার? যখন আমরা বললাম when there is inflammation in the meninges, then water soluble drug can pass through this barrier. এরকম আমরা প্লাসেন্টাল ব্যারিয়ারে বলছি যে লিপিড সলিউবল ড্রাগ ক্যান ক্রস ওয়াটার সলিউবল ড্রাগ যদি কিনা 600 ডাল্টনের মলিকুলার ওয়েট ডাল্টনের কম হয়, তাহলে পরে এটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারবে। তাহলে আমার এই যে 600 ডাল্টন বললাম তার কি একটা ড্রাগের মলিকুলার ওয়েট, তাহলে এই মলিকুলার ওয়েট রেঞ্জটা কত টু বি আ ড্রাগ, এটা আমরা আগের ক্লাসও বলেছি। তাহলে ডিস্ট্রিবিউশনের সময়ও আমরা মনে রাখতে হচ্ছে কি যে 1000 to 100 to 1000 এই রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা কি ডিস্ট্রিবিউট হবে। এখন আমি বলছি যে প্লাসেন্টাল ব্যারিয়ার সেই সমস্ত ওয়াটার সলিউবল ড্রাগই ক্রস করতে পারবে যাদের মলিকুলার ওয়েট লেস দ্যান 600 ডাল্টন। মলিকুলার ওয়েট রেঞ্জ কত? 100 to 1000, এর বিং আ ড্রাগ। আচ্ছা, এখন মা যদি কোনো ড্রাগ নেয়, কনজিউম করে, দ্যাট ক্রস দ্য ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, যদি এটা টেরাটোজেনিক ড্রাগ হয়ে থাকে তাহলে টেরাটোজেনিক ইফেক্ট তৈরি করবে, যদি অ্যাবর্টিফিশিয়েন্ট হয়ে থাকে তাহলে অ্যাবর্টিফিশিয়েন্ট ড্রাগ অ্যাবর্শন হয়ে যাবে। এই জন্য বলা হয় যে প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি utilization of the drug in case of pregnancy is very much sensitive. এই জন্য যে ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে কোনো ড্রাগই সেফ না। Only the drugs for that is minerals, iron, folic acid that is needed for the development of the fetus. এইরকম মায়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু সাপ্লিমেন্ট ছাড়া আসলে ফার্স্ট ট্রাইমেস্টারে নো ড্রাগ ইজ সেফ। সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু কিছু ড্রাগ দেওয়া যায়, তারপরেও সেফ না। হোল প্রেগনেন্সি আসলে যদিও আমরা বলি রিলেটিভলি সেফ, আসলে এই রিলেটিভ কথাটার কোনো ভ্যালিডিটি নাই। অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে যদি সে মাদার প্রেগনেন্ট মাদার হয়ে থাকে তাহলে নো ড্রাগ ইজ সেফ, এটা ধরে নিয়েই আমার মাদারের ট্রিটমেন্ট করতে হবে। এবং থার্ড ট্রাইমেস্টার যেটা কিনা নিয়ার টার্ম, তাহলে মোস্ট ডেঞ্জারাস টাইম এটা। তো অপটিমাম মানে তোমার কি ড্রাগ ইউজের ক্ষেত্রে আমার খুব সচেতন হতে হবে। মানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ইউটিলাইজেশন অফ দ্য ড্রাগ ইজ স্ট্রংলি রেস্ট্রিক্টেড both in first and third trimester of the pregnancy. Only the essential drugs such as iron, folic acid, calcium, minerals that can be given for the maintenance of the pregnancy. In emergency condition, that is life-saving drugs, car emergency, car life-saving, mother can be given by considering the risk-benefit ratio. না হলে কি হবে, যে ড্রাগ আমি দিব সেই অনুযায়ী হবে। আমরা যেটা বললাম যে টেরাটোজেনিক যদি হয়ে থাকে, তারপরে অ্যাবর্টিফিশিয়েন্ট যদি হয়ে থাকে, তাহলে এই সমস্ত অ্যাডভার্স ইফেক্ট আমরা পেতে পারি। আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য রিজিওনাল ব্লাড ফ্লো অফ দ্য ড্রাগ। রিজিওনাল ব্লাড ফ্লো, কার্ডিয়াক আউটফ্লো or regional blood flow that can modify the drug distribution. আমরা বলছি we are discussing about the factors modifying drug distribution. তাহলে আমি এই যে আসলে এইগুলো পাওয়ার পয়েন্টে তো দেখানোই যায়, এবং সবকিছু যেমন স্টুডেন্টরা আমার কাছে পিডিএফ দেন, লেকচারের পিডিএফ দেন, লেকচার পিডিএফ দেওয়াই যায়, বাট এই যে আমি বোর্ডে এঁকে যে জিনিসটা সহজভাবে ডেলিভার করার চেষ্টা করছি, এই পাওয়ার পয়েন্টে আসলে ওইভাবে ওই কথাগুলো বললে স্টুডেন্টরা হয়তো ক্যাচ করে, যারা যারা বোঝে তারা এইভাবেও বোঝে, ওই পাওয়ার পয়েন্টেও বোঝে। কিন্তু আমার কাছে মনে হয় যে সাধারণ স্টুডেন্টদের জন্য এইরকম চক অ্যান্ড টক, দিস ইজ দ্য বেস্ট মেথড টু ডেলিভার সামথিং। তো এই জন্য আমি এভাবে আঁকার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো বুঝতে যদি সমস্যা হয় তাহলে স্টুডেন্ট আমাকে অবশ্যই জানাবে, কারণ আসলে এইভাবেও বুঝে কেউ যদি আমার লেকচার পিডিএফ পেয়ে উপকৃত হয়, এখানে কালারফুল করে লেকচার প্রেজেন্টেশন করে একটা পিডিএফ আমি দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে একটা স্টুডেন্টের যদি কোথাও একটা বুঝতে সমস্যা হয়, সেটাই আমার এই ক্লাস নেওয়ার একটা কি আমি মনে করবো যে ফ্রুটফুল হলো না ক্লাস নেওয়াটা। এই জন্য আমি চাই যে প্রত্যেকটা জিনিস যেন সবার কাছে ক্লিয়ার হয়। যেমন আমি এভাবেই যে ক্লাস নিলে সব স্টুডেন্ট বেনিফিটেড হবে এমন কোনো কথা নাই, বা সবাই যে ক্লাসটা করতে পারবে এমন কোনো কথা নেই। তবে আমি মনে করি যে ফেসবুক লাইভে নিলে, এটা যেহেতু ভিডিওটা
থেকে যাচ্ছে, তাহলে পরবর্তীতে যে দেখতে পাচ্ছে না সেও যদি অ্যাভিল করতে পারে, পরে এটা দেখে নিতে পারে। হ্যাঁ, we are discussing about the factors modifying distribution of the drug. তাহলে আমরা বলছি যে regional blood flow is another important factor, or cardiac output is another important factor for distribution of the drug. যেখানে ব্লাড ফ্লো বেশি, যেমন ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এখানে ডিস্ট্রিবিউশন বেশি হবে ড্রাগের। আর ব্লাড ফ্লো যেগুলোতে কম, ডিফিউশন কম, যেমন মাসল অ্যাডিপোজ টিস্যু, সেখানে ড্রাগের ডিস্ট্রিবিউশন কম হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন ব্লাড ফ্লো, রিজিওনাল ব্লাড ফ্লো আর কার্ডিয়াক আউটপুট বেশি, দ্যাট ইজ ব্রেন, লিভার, কিডনি। তাহলে এখানে ড্রাগগুলো কি পারফিউশন বেশি, ব্লাড ফ্লো বেশি যাবে। আর ব্লাড ফ্লো যেগুলোতে কম, স্কেলিটাল মাসল, অ্যাডিপোজ টিস্যু, সেই যেমন অ্যাডিপোজ টিস্যুতে থাইরয়েড, সোডিয়াম, এটা কি যায়। হ্যাঁ, আচ্ছা, তো এরকম আমরা জানি যে যেখানে ব্লাড ফ্লো বেশি সেখানে ডিস্ট্রিবিউশন বেশি হবে। আচ্ছা, তো এখন আমি রিডিস্ট্রিবিউশন একটা কথা লিখেছি, রিডিস্ট্রিবিউশন অ্যান্ড ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। যদি আজকের ক্লাসে টাইম না হয় বা আজকে ছেলেমেয়েরা বুঝতে না পারে, তাহলে আমি এটা পরের ক্লাসে এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, হাফ লাইফ অ্যান্ড বায়ো ইকুইভ্যালেন্স, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এগুলো একটু সুন্দর করে আর একটু বোঝাতে চাই। হ্যাঁ, তো রিডিস্ট্রিবিউশন কথাটা খুবই সিম্পল, যে এটা বলেই দিচ্ছে যে রিডিস্ট্রিবিউশন দ্যাট ইজ আবার ডিস্ট্রিবিউশন করা, তাই তো। তাহলে একটা ড্রাগের ডিস্ট্রিবিউশন হলো কোথায়, যেখানে পারফিউশন বেশি। হ্যাঁ, দ্য ব্রেন, হার্ট, কিডনি, এটাতে আগে সে ডিস্ট্রিবিউট হলো। এখন এই ব্রেন, হার্ট, কিডনি থেকেই আবার কি হবে, রিডিস্ট্রিবিউট, পুনরায় কি বিতরণ কোথায় হবে, রিডিস্ট্রিবিউট হবে কোথায়, যেখানে লেস পারফিউশন, দ্যাট ইজ মাসল টিস্যু, ফ্যাট টিস্যু, এগুলোতে রিডিস্ট্রিবিউট হবে। তাহলে খুবই সিম্পলি, অনেক বইয়ে অনেকভাবে এই কথাটা বলা আছে, আমি খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করলাম যে রিডিস্ট্রিবিউশন তার মানে ডিস্ট্রিবিউশন আগে হচ্ছে কোথায়, যেখানে পারফিউশন বেশি, ব্রেন, হার্ট, কিডনি। আবার এই ব্রেন, হার্ট, কিডনিতে থাকার পরে এরাই আবার ডিস্ট্রিবিউট করছে, দ্যাট ইজ এই ড্রাগেরই ডিস্ট্রিবিউশন হওয়ার পরে আবার রিডিস্ট্রিবিউশন হচ্ছে কোথায়, মাসল টিস্যুতে, ফ্যাট টিস্যুতে। ঠিক আছে, যেখানে পারফিউশন কম। তাহলে আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক, যেমন আমরা পরের ক্লাসে আবার এই ডিস্ট্রিবিউশনেরই আরেকটা ক্লাস দিতে হবে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকুক, আমরা সবাই সাবধানে থাকি, সবাই নিরাপদ থাকি এবং সবাই সবার জন্য দোয়া অব্যাহত রাখি।